বাংলাদেশের খবর দেওয়ার আগে একটি ব্রেকিং খবর দিয়ে শুরু করছি। সেটি হলো, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে জানিয়েছেন যে কোনো সময় দখলদার দেশটি ইরানে ভয়াবহ অ্যাটাক শুরু করতে পারে। ইতিমধ্যে ইরান দখলদারদের 12টি শহর টার্গেট করে তাদের মিসাইল আপলোড করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যদি ইরান আক্রান্ত হয় তার সর্বোচ্চ প্রতিঘাত তারা করতে প্রস্তুত আছেন এবং ইরানের সবগুলো বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। কয়েকটি সূত্র বলছে, দখলদারদের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাচ্ছেন এবং ট্রাম্পের অনুমতি বা গ্রিন সিগন্যালের জন্য যাচ্ছেন। কিছু কিছু মাধ্যম বলছেন যে তিনি আক্রমণের অনুমতি পেয়ে গেছেন, তবে আক্রমণের আগে তার জরুরি এই সফরটি, অর্থাৎ আমেরিকার সাথে তার একটা বড় রকম সমঝোতা হতে পারে এই চুক্তির বা এই সফরের মাধ্যমে, সেই বিষয়টিকেও ইঙ্গিত করা হচ্ছে। প্রশ্ন হলো, হঠাৎ করে দখলদাররা ইরানে আক্রমণের পরিকল্পনা করছে কেন, এবং ইরান প্রতিঘাতের জন্য যে প্রস্তুতির কথা বলছে সেটা আসলে কতটুকু? আমরা এর আগে যে লড়াইটা হয়েছে সেই লড়াইতে দেখেছি দুই দেশই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। লোক সংখ্যার দিক থেকে ইরানের সংখ্যাটা বেশি হলেও ইরানের আক্রমণের দখলদারদের গুরুত্বপূর্ণ যে শহরগুলো বা যে স্থাপনা তারা তৈরি করেছিল, মোটামুটি গুরুত্বপূর্ণ বহু জায়গায় ধ্বংস করে দিয়েছিল ইরানি বাহিনী। এখন যে কোনো সময় আবারও ইরানের সাথে দখলদারদের আরেকটা বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আরো কয়েকটি সূত্র বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলকে এই যুদ্ধ শুরু করতে নিষেধ করেছে। বলছে যে মধ্যপ্রাচ্যে যে আগুনটা জ্বলবে এটা কেউ থামাতে পারবে না। সবকিছু মিলে আমরা হয়তোবা আরেকটা ভয়াবহ খারাপ সংবাদের দিকে যেতে পারি, এটা আমরা কামনা করছি না। আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। দর্শক, চলে আসছি বাংলাদেশ প্রসঙ্গে। সাম্প্রতিক সময়ে আনন্দবাজার পত্রিকা, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, বিএনপির মিডিয়া সেলে প্রথম আলোর উপস্থিতি মানুষের মনে কিছুটা অসন্তোষ সৃষ্টি করেছে। এ ব্যাপারে আমি বিএনপির ইউকে মিডিয়া সেলের কর্তাদের সাথে কথা বলেছি যে বিএনপির পলিসিটা আসলে কি হতে পারে, কি হতে যাচ্ছে। আজকে মিডিয়া সেলের প্রোগ্রামে প্রথম আলোর উপস্থিতিটাকে আমি খুব পজিটিভ অর্থে দেখছি। হয়তো বা এটা নেগেটিভ অর্থে আপনারা দেখতে পারেন, আমি পজিটিভ অর্থে দেখছি। কারণ বাংলাদেশের অন্যতম শক্তিশালী গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা এক সময় জিয়া পরিবারের বিরুদ্ধে প্রচার করেছে, প্রপাগান্ডা করেছে, গুজব ছড়িয়েছে, মিথ্যাচার করেছে, এটা সত্য কথা। কিন্তু বিএনপি এই মুহূর্তে ক্ষমতার চেয়ারে নেই এবং বিএনপি সর্বস্তরে সকল সাংবাদিককে দাওয়াত করে এই প্রোগ্রামটি করেছে এবং তারা চেয়েছে সকল গণমাধ্যম উপস্থিত থাকুক। অর্থাৎ এখানে বিএনপির পরাজয় নয়, পরাজয়টা হলো দিল্লি স্টার এবং পন্দের আলোর। কিরকম? যারা তারেক রহমানকে চাঁদাবাজ বানিয়েছেন, তাকে বাংলাদেশের খাম্বা বা 10% বানিয়েছেন, আজকে তারা সেখানে তারেক রহমানকে প্রেজেন্ট করে, তারেক রহমানের ছবিকে সামনে রেখে দাঁড়িয়ে কথা বলছে। তার মানে প্রথম আলোকে কান ধরে বিএনপি তার স্টেজে দাঁড় করিয়ে এটা প্রমাণ করেছে যে তুমি মিথ্যাচার করেছিলে। কারণ শেখ হাসিনা তার 16 বছরের শাসন আমলে জিয়া পরিবারের কারো নামে একটি অপরাধ প্রমাণ করতে পারেনি। সো প্রথম আলো যে মিথ্যাচার করেছিল তারেক রহমান, কোকো এবং বেগম জিয়াকে নিয়ে, এটা প্রমাণ করা গেছে। তবে এটাকে যারা ভিন্নভাবে দেখছেন তাদেরকেও বলছি যে এই মুহূর্তে তারেক রহমান দেশে নেই, তাকে দেশে আসতে হবে। অনেক কিছু শুরু করতে হলে আগে নিজেকে দায়িত্ব নিতে হবে এবং আমি বিশ্বাস করি তারেক রহমান প্রতিশোধের রাজনীতি করতে আসবেন না, তিনি আসবেন দেশ গড়ার রাজনীতি করতে। এবং দীর্ঘ সময় একটা উন্নত দেশে, রুল অফ লয়ের দেশে, আইনের শাসনের দেশে থেকে তিনি অন্তত এইটুকু শিখেছেন একটা দেশকে কিভাবে গড়তে হয়। এখন অনেকে প্রশ্ন করবেন, বর্তমান বিএনপির সিমটম দেখে
আমি এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিচ্ছি না, এই কারণে যারা বিএনপি বাংলাদেশের নেতারা রয়েছেন আর তারেক রহমানের মধ্যে পার্থক্য অনেক। কারণ আমি তারেক রহমানকে নিজ চোখে দেখেছি, তার চিন্তা চেতনাকে খুব কাছ থেকে বোঝার শোনার সুযোগ আমার হয়েছে। অনেকে আমাকে বলেন যে আপনি তারেক রহমানের পক্ষে বলেন কিন্তু বিএনপির সমালোচনা করেন। আমি দুটোকে আলাদা করব, কারণ 18 বছর তিনি দেশে নেই। হোয়াটসঅ্যাপের রাজনীতি, সশরীরের রাজনীতির পার্থক্য আছে এবং বিএনপির মধ্যেও অনেক আগাছা জন্মেছে। আবার প্রতিবেশীদের এজেন্ট হিসেবেও বিএনপির মধ্যে কেউ কেউ আছেন, এমন স্পষ্ট বক্তব্য দিয়েছে বিএনপির এয়ার মার্শাল আলতাফুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তো সবকিছু মিলে বিএনপির আর তারেক রহমানের মধ্যে একটা পার্থক্য, হয়তোবা তিনি দেশে আসার পর তিনি যখন রাজনীতি কন্ট্রোল করবেন সশরীরে, আমরা সেটা স্পষ্ট দেখতে পাবো। সো আমি তারেক রহমানের সমালোচনার পক্ষে নই। আমার জায়গাটা হলো আমি তারেক রহমানকে তার চেয়ারে দেখতে চাই। তারপর যদি তিনি সমালোচনার মধ্যে পড়েন, অবশ্যই সাংবাদিক হিসেবে করব, কিন্তু আমি ধারণাপ্রসূত তার সমালোচনা করতে চাই না। আপনারা এখন অনেকে হতাশ হচ্ছেন যে মাসুম ভাই শিরোনাম দিলেন কি আর বললেন কি, একটু ওয়েট করেন। ভারতের আনন্দবাজার যে শিরোনাম করলো আর যে রিপোর্টটি করলো, যদি সেই রিপোর্টটি পুরোপুরি পড়তে যাই, আমার কাছে মনে হয়েছে এটা বিএনপিকে ফাঁদে ফেলার একটা নিউজ। তারেক রহমান সাম্প্রতিক সময়ের বক্তব্যে 71 ইস্যুটি এনেছেন। হতে পারে এখানে ভারত চাইছে তারেক রহমান 71 ইস্যুতে কথা বলুক, কারণ সাম্প্রতিক সময় ভারতের অনেক টেলিভিশনে আমি ভারতীয় নেতাদের দেখেছি তারা জামাত বিএনপির প্রশ্নে বিএনপির হাত ধরতে রাজি। এটা তো বিএনপির কৃতিত্ব, এখানে বিএনপিকে ছোট করে দেখার কিছু নেই। কেউ যদি বিএনপিকে বিশ্বস্ত মনে করে হাত ধরতে চায়, আর বিএনপি যদি সেই হাত রাষ্ট্রের প্রয়োজনে দেশের মানুষের কল্যাণে ধরে, সেটা নিঃসন্দেহে মঙ্গলের। এখন আসেন সত্যিকার অর্থে আসলে বিএনপি কি আত্মহত্যা করতে যাচ্ছে, যে শিরোনাম দেখে ঢুকেছেন। আমার কাছে কয়েকটা ভিন্ন রকম বার্তা আছে। ধরেন তারেক রহমান যে কথাটি বললাম যে প্রতিশোধের রাজনীতি করবেন না, আসলে করবেন না, তিনি দেশ গড়তে চাইবেন। তবে তার সামনে চ্যালেঞ্জ এখন আওয়ামী লীগ না জামায়াত। বিএনপির সামনে তারেক রহমান হিরো, তার প্রধান কারণ হলো বিএনপি একটি কি বলে, আওয়ামী লীগের সামনে তারেক রহমান একটি হিরো, কারণ আওয়ামী লীগ আপাদমস্তক একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল এবং তাদের আদর্শিক জায়গাটা ছিল গুন্ডামি, সন্ত্রাসী, গুম খুন, নানান রকম অপরাধে। কিন্তু বিএনপির সামনে জামাত এমন একটি রাজনৈতিক দল, তাদেরকে 71 ইস্যু ছাড়া বিএনপি বড় ফ্রেমে আর ঘায়েল করতে পারবে না। কারণ একটা শৃঙ্খলিত রাজনৈতিক দল, একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, একটা পড়াশোনা করা রাজনৈতিক দল, একটা মেধাবীদের রাজনৈতিক দল, একটা ইসলামিক আদর্শিক রাজনৈতিক দল, যারা সকাল ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত একেবারে রিপোর্ট রেখে তাদের জীবনকে পরিচালিত করে, সেই দলটিকে বিএনপি চ্যালেঞ্জ করবে কি দিয়ে? পথ একটি, 71। কারণটা কি? কারণ বিএনপি নিজেরা নিজেদেরকে মারে, প্রতিদিন তারা নিজেরা নিজেদেরকে বন্দুক তাক করে। 200 অধিক নিজেরা নিজেদের মেরে ফেলেছে গত 1.5 বছরের মধ্যে। চাঁদাবাজি, এরকম নানান অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে। তো সেই বিএনপি আদর্শিকভাবে জামাতের সাথে পারবে, এটা স্বাভাবিক না। তাহলে যে ইস্যুটি আওয়ামী লীগ এতদিন কসলিয়েছে, সেই কসলানোর বিষয়টিকে বিএনপিকে নিতে হচ্ছে। কিন্তু বিষয়টিকে এখানেই থেমে যাবে আসলে না। বিষয়টি হলো জামাত কি খুব ভালো একটি রাজনৈতিক দল নাকি খুব খারাপ একটি রাজনৈতিক দল? এটা যেই দল করেন, আমরা সেই দলের প্রচারগুলো করে থাকি। যে জামাত করে জামাতের প্রচার করে, যে বিএনপি করে বিএনপির প্রচার করে। সাধারণ মানুষ আসলে কি দেখছে, এই প্রশ্নটা হলো আজকে আমার ভিডিওর মূল বিষয়। বিএনপি আত্মহত্যা করতে যাচ্ছে, এটা আমার ধারণা। বিএনপি, নট তারেক রহমান। কেন? ভারত বোঝানোর চেষ্টা করেছে, প্রমাণ করার চেষ্টা করছে বাংলাদেশিদের কাছে যে জামাত আমাদের বিশ্বস্ত নয়, হাসিনার বিকল্প হিসেবে বিএনপি আমাদের বিশ্বস্ত। তার মানে এই একটি ন্যারেটিভে বাংলাদেশ থেকে একটা বিশাল সংখ্যক ভোট বিএনপির পাশ থেকে কেটে পড়েছে, সরে গেছে, ধরে নেন। কারণ ওসমান হাদির জানাজা প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে ভারতের বিরুদ্ধে বা দিল্লির বিরুদ্ধে।
ওসমান হাদির জানাজা প্রমাণ করেছে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে আমাদের তারুণ্য মাঠে নামছে আর মাঠে নেমেছে বা 24-এর সৃষ্টি হয়েছে। তাহলে ভারতের পক্ষে যারা দাঁড়াবেন তাদের অপমৃত্যু হবে রাজনীতির, এটা বিএনপিকে বুঝতে হবে, খুব ভালো করে বিএনপির ভাইদের শুনতে হবে। হয়তো এখন শুনবেন না, এখন তাদের ক্ষমতা অহংকারের জায়গাটা খুবই স্ট্রং, কিন্তু আমি বলবো যদি শুনেন এখনই শোনেন, পরবর্তী অঘটনের পর শুনে কোনো লাভ হবে না। জামাত খুব কৌশলে একটি চাল দিয়েছে। জামাত বাংলাদেশের পক্ষে থাকতে চাইছে। এই মুহূর্তে দুটো পক্ষ আছে, একটা বাংলাদেশ, একটা হলো দিল্লি মানে ভারত। এর মাঝে আর কোনো পক্ষ এই মুহূর্তে নেই, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। জামাত কৌশলে হাদির বিষয়টিকে নিজেরা নিজেদের পক্ষে নিয়েছেন এবং পুরো বিষয়টিকে জামাত নেপথ্য থেকে ডিল করছে, কিন্তু সেই সিনে বিএনপি নেই। বিএনপি আছে ক্যামেরার সামনে। এখন বিষয়টা কি তৈরি হলো, বিএনপি চাইছে জামাত ভারতের সাথে সম্পর্ক, আওয়ামী লীগ চাইছে, জামাত চাইছে বিএনপি ভারতের সাথে সম্পর্ক সৃষ্টি করুক এবং এটা যেন প্রকাশ হয় বেশি করে। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যকে ভারত জামাতের অ্যাক্টিভিস্টরা প্রচার করছে। এই দেখেন দিল্লির ন্যারেটিভ প্রচার করছে তারেক রহমান, আদৌ হয়তো বা সেটা না, কিন্তু জামাত সেটাকে বলছে। এরপর আনন্দবাজারের সংবাদটি জামাত প্রচার করছে এবং তারেক রহমানের বক্তব্যের সাথে আনন্দবাজারের সম্পৃক্ততাকে যোগ করে দিয়ে তারেক রহমানকে ভারতের পক্ষে ঠেলে দিয়েছেন, যেটা আমার মনে হয় সত্য নয়। কারণ জিয়া পরিবারকে কখনো চায় না ভারত, এটা গত 16 বছরে আপনারা প্রমাণ পেয়েছেন। 3 নম্বর, সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বিএনপির কিছু নেতারা, সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরো অনেক নেতারা জামাতকে 71 ইস্যুতে ঘায়েল করার চেষ্টা করছেন। কিন্তু আসছে প্রজন্ম বা এবার যারা নতুন ভোটার হয়েছেন, 4-5 কোটি নতুন ভোটার, তাদের কাছে 71-এর চেয়ে 24 বেশি স্পষ্ট, একেবারে বেশি তাদের কাছে আপন। ধরেন 71 ইস্যুটি তাদের কাছে একেবারে গৌণ হয়ে গেছে, কারণ 71 তারা দেখেননি। আর শেখ হাসিনা যেহেতু 71 নিয়ে এত বেশি রাজনীতি করেছেন যে তরুণ প্রজন্মের কাছে 71টি এখন একটা কি বলবো, তাদের কাছে এমন একটি বিষয় যেটা তারা আর অ্যাকসেপ্ট করতে পারছে না। আমি শব্দটা বলতে যাচ্ছি না, অনেকে এটাকে নিয়ে আবার নেগেটিভ ভাবে নেবে। যেমন শেখ হাসিনা বিরুদ্ধে যে স্লোগানগুলো এসছে, কে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই বিষয়গুলো আজকের প্রজন্ম রাজাকার, 71, স্বাধীনতা বিরোধী, আল বদর, এগুলো নিয়ে আর চলে না বা চলতে চায় না। এটা বিএনপি বুঝতে পারছে না। আজকের প্রজন্মের কাছে দিল্লি না ঢাকা এই স্লোগানটা বেশি জনপ্রিয়। দিল্লি না ঢাকা এই স্লোগানটি আজকের তরুণদের প্রধান হাতিয়ার। জামাত এটাকেও নিজেদের পক্ষে নিয়ে গেছে। দিল্লি না ঢাকা এই স্লোগানটা জামাত দেয়, শিবির দেয়, এনসিপি দেয়, এটা ইনকিলাব মঞ্চ দেয়, আদার্স যেই 24-এর পরে গড়ে উঠছে যেই মঞ্চগুলো বা যে দলগুলো, তাদের স্লোগান। কিন্তু বিএনপি এটা দেয় না, ভারত অখুশি হবে বলে। তাহলে বিএনপির সামনে চ্যালেঞ্জটা কি তৈরি হলো, বিএনপি তার কৃতকর্ম দিয়ে বোঝাচ্ছে তারা ভারতকে খুশি করতে চায়, আর জামাত এটাকে তাদের পক্ষে নিচ্ছে এবং বলছে যে দেখো বিএনপি ভারতের দল হয়ে গেছে, আগামীতে বিএনপি ক্ষমতা আসলে তারা ভারতের পারপাস সার্ভ করবে। তাহলে বাংলাদেশের পক্ষে শক্তি কে? জামাত। আমার মনে হয় এই থিমটি বিএনপির জন্য আত্মহত্যা সামিল। তাহলে বিএনপিকে কি করতে হবে? আসছে নির্বাচনে বিএনপিকে দাঁড়াতে হবে বাংলাদেশের পক্ষে, ভারতের পক্ষে না। আসছে নির্বাচন, ভারত যত বড় প্রতিবেশী শক্তিশালী দেশ হোক না কেন, যারা হাসিনাকে বাঁচাতে পারেনি তারা বিএনপিকে বাঁচাবে কি করে বা বাঁচাতে চাইবি বা কেন? খুব কঠিন কথাটা শুনতে হয়তো বা লাগছে যে হাসিনাকে 15-16 বছর বসিয়ে রেখেছিল এই ভারত, তারা হাসিনাকে বাঁচাতে পারেনি আজকের যুবকদের হাত থেকে। তাহলে যাদেরকে 16 বছর মসনদে বসায়নি, যাদের প্রধান নেত্রীকে জেলে ঢুকিয়েছিল, তারেক রহমানকে দেশে আসতে দেয়নি যেই ভারত, তারা কি এই বিএনপির জন্য বড় রিস্ক নেবে? নেবে না। তাহলে বিএনপির সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা হচ্ছে জামায়াতকে দেশপ্রেমিকের তকমাটা বা দেশপ্রেমিকের চেয়ারটা বা পতাকাটা ধরে তুলে দিয়ে নিজেরা ভারতের সাইডে নিজেকে প্রমাণ করছে তাদের বক্তব্য দিয়ে। আমি মনে করি বিএনপিকে এখানে এই কৌশলটাকে একটু ভিন্নভাবে নিতে হবে। যতই বিএনপি 71 ইস্যু টেনে আনবে ততই বিপদে পড়বে।
কারণ এই ইস্যুটি ডেড হয়ে গেছে, এটা ডেড কেস, এটাকে নিয়ে আর কেউ কোনো কথা বলে লাভ হবে না। দ্বিতীয়ত, প্রথম আলো, ডেইলি স্টার বা ভারতীয় প্রেসক্রিপশনধারী যে গণমাধ্যমগুলো আছে, বিএনপি তাদের ব্যবহার করুক, কিন্তু তাদেরকে যদি বিশ্বাস করতে যায়, বিএনপি সবচেয়ে বড় ভুলটা আবার করবে, যার কারণ এরাই 1/11 এনেছিল এবং বিএনপি এই ভুল বিশ্বাসের উপরই দেশে 1/11 সবচেয়ে বড় ভোগান্তির শিকার হয়েছে। 3 নম্বর, দুর্দিনে যারা বিএনপি করেছিল, বিএনপির পাশে দাঁড়িয়েছিল, তারা ছিল প্রকৃত বিএনপি। কারণ যখন বিএনপি ক্ষমতায় আসবে না জেনেও কেউ বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, লড়াই করেছিল, বিএনপিতে যুক্ত হয়েছিল, বিএনপির জন্য কাজ করেছিল, তারাই ছিল প্রকৃত বিএনপির বা জিয়াউর রহমানের আদর্শ সৈনিক। আজকে যারা বিএনপির সাথে মিশতে চাইছেন, সেটা শাহেদ আলম হোক, তাসনিম খলিল হোক, কি বলে ওই যে কচু খেতি নাকি বলে জোকার 9, যাদেরকে কথাই বলেন, এরা হয়তো ধরে নিচ্ছেন আগামীতে বিএনপি আসবে, সুবিধা নিতে হবে, তাই তারা জামাতের এগেনস্টে বিএনপি হওয়ার চেষ্টা করছেন। এরাই আবার বিএনপিকে ডুবিয়ে দেবে স্বার্থ ফুরিয়ে গেলে। মনে রাখবেন, এরাই 1.5 বছর আগে আওয়ামী লীগের ছিল, এখন তারা বিএনপির সাজছে। তার মানে বিএনপি ক্ষমতায় আসবে জেনে যারা বিএনপি সুরে কথা বলছে তারা বিএনপির না, যারা দুর্দিনে বিএনপির ছিল তারাই প্রকৃত বিএনপি। এদেরকে বিএনপিকে ছাকনি দিয়ে ছেকে আলাদা করতে হবে, নতুবা বিএনপি বড় ভুল করবে। সর্বশেষ যে কথাটি দিয়ে লাইভ শেষ করতে চাই, জামাত খুব কৌশলে, আবারও বলছি, রিপিট করছি, জামাত খুব কৌশলে বিএনপিকে ভারতীয় দল বানাবার চেষ্টা করছে এবং জামাত সাকসেস। নিজেদেরকে বাংলাদেশের পক্ষে আর বিএনপিকে ভারতের পক্ষে। কেন জানেন বিএনপি নেতারা ভারতের সুরে কথা বলছেন? এখানে বিএনপির হাইকমান্ডকে বুঝতে হবে আগামীর নির্বাচনে তারাই বিজয়ী হবে যারা বাংলাদেশের পক্ষে। কারণ ভারত এই নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, অনেকেই বলছেন জামাত ক্ষমতায় আসলে জামাতকে ক্ষমতা থাকতে দেয়া হবে না। আমি বলে দিই, তালেবানদের নিয়ে এই কথা বলা হতো, তালেবানরা ক্ষমতায় আছে, কিচ্ছু করতে পারে নাই কেউ, কিচ্ছু করতে পারে নাই কেউ। এবং এই রাষ্ট্রের ভেতরে গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্ট, বলবো না, গুরুত্বপূর্ণ জায়গার লোকেরা বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু প্রকাশ্যে না হলে গোপনে। কালকে ইলিয়াস আমাকে একটা কথা বলছিল ফোনে, যে ভাই, প্রথম আলো, ডেইলি স্টারে এত বড় ঘটনা ঘটলো, কেউ আমার পক্ষে দাঁড়ালো না, কিন্তু সবাই টেলিফোন করে আমাকে বলল খুব ভালো একটা কাজ হয়েছে, কিন্তু প্রকাশ্যে সবাই শোক জানাতে গেছে, সমবেদনা জানাতে গেছে। আমি বোঝার জন্য ইলিয়াসকে বললাম, একটু ক্লিয়ার করো, বলো যে আমাকে অনেকে ফোন করে বলছে যে ইলিয়াস কাজটা খুব ভালো হয়েছে। আগুন তো ইলিয়াস লাগে না, ইলিয়াস এটার পক্ষে হয়তো তার মত ব্যক্ত করেছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার ফেসবুক 2টাকে আটকে দেওয়া হয়েছে। এটা মেটা করেনি, ফেসবুক করেনি। ইলিয়াসের ফেসবুক আমেরিকাতে দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে না। সেটাকে বাংলাদেশ